আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাবো হোমস্টে মার্ডার্স ওয়েব সিরিজটি। নামটা শুনে বোঝাই যায় এটি একটি মার্ডার মিস্ট্রি ওয়েব সিরিজ। সিরিজের শুরুতেই আমরা যে মহিলাটিকে দেখি ইনি হলেন মনীষা সেন গোমস। একটি বারে মাতাল হয়ে পার্টি করছেন। কিছুদিন আগেই এনার স্বামী মারা গেছে, কিন্তু ইনি সেই পরোয়া না করে মাতলামো করতে ব্যস্ত। কিছুক্ষণ পরে মনীষা হোটেলের ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়ে নিজের ব্যাগে একটি চিরকুট পায়। চিরকুট খুলে লেখাটা পড়ার চেষ্টা করে, কিন্তু ম্যাডাম এতটাই নেশা করেছিলেন যে কিছুই ঠিক করে দেখতে পাচ্ছিলেন না। তাই বিরক্ত হয়ে চিরকুটটা মেঝেতে ফেলে দিয়ে বেরিয়ে যান। মনীষা ওয়াশরুম থেকে বের হতেই কেউ একজন চিরকুটটা হাতে তুলে নেয়। অতিরিক্ত নেশা করায় মনীষা গাড়িতে যেতে যেতেই ঘুমিয়ে পড়ে। কিছুটা যাবার পর যখন তার ঘুম ভাঙে, দেখে গাড়িতে কোনো ড্রাইভার নেই এবং গাড়িটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে বের হয়ে আশেপাশে দেখতে থাকে। হঠাৎ মনীষা খেয়াল করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এরপর দেখা যায় কেউ মনীষাকে আঘাত করে হাত পা বেঁধে ফেলে রেখেছে। মনীষার জ্ঞান ফিরতেই লোকটির হাতে একটি ছবি নিয়ে এসে মনীষাকে দেখায়। মনীষার মুখ দেখে বোঝা যায় ছবির মেয়েটাকে সে চিনতে পেরেছে এবং কোনো রহস্যজনক অতীত রয়েছে এই মেয়েটার সাথে তার। এমন সময় আততায় ছুরি দিয়ে বারবার আঘাত করে মনীষাকে খুন করে। কিছুক্ষণ পর পুলিশ এসে মনীষার বডি উদ্ধার করে। এরপরেই সিনে দেখা যায় পাহাড় ও জঙ্গলে ঘেরা একটি বাংলো। বাংলোটির নাম অনন্যা হোমস্টে। আর এই হোমস্টের মালিক হচ্ছেন কুনাল ও মিতা। তারা স্বামী স্ত্রী, দুজনে একসাথেই দেখাশোনা করে বাংলোটির। একদিন কুনাল এক র্যাকের উপরে এমার্জেন্সি লাইট রাখতে গেলে মিতা বলে র্যাকটা নিচে নামাতে হবে, কারণ র্যাকটা এত উপরে যে মিতা এবং তাদের কর্মচারীর হাত পৌঁছায় না। আজকে এই হোমস্টেতে 6 জন গেস্টের বুকিং রয়েছে। তারা হলেন টনি, জিউ, দামিনী রায়, কুহেলি মিত্র, দীপক মালহোত্রা ও অনিমেষ সেন। এর মধ্যে হঠাৎ করে দীপক মালহোত্রার ফোন আসে। তার শাশুড়ি হঠাৎ মারা যাওয়ায় তিনি আসতে পারবেন না, তাই তিনি বুকিং ক্যান্সেল করতে চান। এরপরে দেখা যায় রাস্তায় অনিমেষ সেনের সাথে তার ছোটবেলার বন্ধু কিঞ্জলের দেখা হয়। কিঞ্জলও অনিমেষের সাথে অনন্যা হোমস্টেতে ওঠে। দীপক মালহোত্রার ক্যান্সেল করা রুমটিই তাকে দেওয়া হয়। এরপর দেখা যায় সবাই দুপুরের খাবার খাচ্ছে। এমন সময় কুহেলি মিত্রের হাত থেকে তার ব্যাগটা পড়ে যায়, আর জিউ কুহেলির ব্যাগ ভর্তি টাকা দেখতে পায়। এরপর কুহেলি কোনো এক বিশেষ প্রয়োজনে মিতাকে তার রুমে ডেকে পাঠায়। এর পরের সিনে অনিমেষ ও কিঞ্জলের সাথে দেখা হয় দামিনী রয়ের। কিঞ্জল একজন আইপিএস অফিসার এবং বর্ধমানের এসপি। শুনে দামিনী কিঞ্জলকে জিজ্ঞেস করে সে মুর্শিদাবাদের এসপি অরুণ সেনগুপ্তকে চেনে কিনা। কিঞ্জল জবাব দেয় সে নাম শুনেছে, কিন্তু কখনো দেখা হয়নি। সন্ধেবেলা সবাই মিলে বনফায়ারের আয়োজন করে। অনিমেষ সেন একজন লেখক, তাই সবাই তাকে তার নতুন লেখা গল্পটা শোনাতে বলে। অনিমেষ প্রথমে আমতা আমতা করলেও পরে সবার জোরাজুরিতে বলতে বাধ্য হয়। এরপর অনিমেষ গল্পটা শুরু করে। গল্পটি দীঘার একটি হলিডে হোম নিয়ে। সেখানে কয়েকজন আসে ছুটি কাটাতে। সেখানে কৃতিকা নামের একটি মেয়ে খাবারে খেতে খেতে হঠাৎ মারা যায়। তার মৃত্যু কিভাবে হলো কেউ জানে না। হতে পারে খাবারে কোনো অ্যালার্জি থেকে মেয়েটির মৃত্যু হয়। অ্যালার্জির কথা শুনে মিতা বলে ওঠে তারও বাদামে প্রচুর অ্যালার্জি, সেও কয়েকবার মরতে মরতে বেঁচেছে। এরপর সবাই কিঞ্জলকে একটি নতুন কেসের গল্প শোনাতে বলে। সে মনীষা সেন গোমসের খুনের ঘটনাটি বলে। এদিকে কুহেলি মিত্র খুন খারাপির গল্প শুনে ঘাবড়ে যায় এবং নিজের রুমে চলে যায়। এরপর সবাই মিলে মিতাকে রিকোয়েস্ট করে একটি গান শোনানোর জন্য। মিতা গান গাইছিল, ঠিক এই মুহূর্তে লাইট অফ হয়ে যায়। কুনাল এমার্জেন্সি লাইটটা নিতে গিয়ে দেখে লাইট সেখানে নেই, আর কুনালের মনে হয় অন্ধকারে কেউ যেন তার পেছন থেকে চলে গেল। এদিকে কেউ একজন কুহেলি মিত্রের রুমে ঢুকে তাকে ছুরি দিয়ে বারবার আঘাত করে খুন করে। চিৎকার শুনে সবাই এসে দেখে কুহেলি মিত্রকে নৃশংসভাবে খুন করা হয়েছে। মিতা জানায় তারা যেখানে বসে আড্ডা দিচ্ছিল সেটাই এই বাংলোতে আসার একমাত্র রাস্তা। তাহলে হতে পারে তাদের মধ্যেই কেউ একজন খুনি। কিঞ্জল তখন সবাইকে পুলিশ আসার আগ পর্যন্ত এখানেই থাকতে বলে। তাদের মধ্যে কেউ একজন খুনি এটা ভেবে প্রত্যেকে একে অপরকে সন্দেহ করে। এদিকে কিঞ্জল জানায় বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ায় পুলিশের আসতে দেরি হবে। এদিকে খুনের ঘটনায় প্রত্যেকে শক পেয়েছে। কিঞ্জল বাইরে থেকে ফোনে কথা বলে এসে জানায় তারা কাছে লোকাল থানা থেকে কল এসেছিল। তারা জানায় কুহেলি মিত্র একসময় অনন্যা নামের এক অনাথ আশ্রমে চাকরি করত, আর সেই অনাথ আশ্রমের মালিক ছিল মনীষা সেন গোমস। এবং মনীষার খুন হবার আগে তার ফোনে লাস্ট কল আসে কুহেলির ফোন থেকে। দামিনী বলে এই হোমস্টের নামও তো অনন্যা। এরপর সবাই সন্দেহের চোখে মিতার দিকে তাকায়, কিন্তু মিতা বলে সে কিছু ভেবে নামটা দেয়নি।
এরপর কিঞ্জল এর জিজ্ঞাসাবাদে মিতা জানায় কুহেলি তাকে তার রুমে ডেকে পাঠিয়েছিল এবং তাকে গীতা বলে সম্বোধন করে বলে, তুমি কি চাও, রিভেঞ্জ? বলেই একটি চিরকুট দেখায় যেখানে কুহেলিকে এই হোমস্টেতে আসার জন্য ব্ল্যাকমেল করা হয়েছিল এবং পিয়া দে নামে এক মেয়ের নাম উল্লেখ ছিল। মিতা বলে গীতা তার যমজ বোন। গীতা অনন্যা অনাথ আশ্রমে চাকরি করত। দুই বোনের মধ্যে বনিবনা না থাকায় আশ্রমে কেউই মিতার ব্যাপারে জানত না। কিন্তু কয়েক বছর আগে গীতা কোভিডে মারা যায়। এরপরে কিঞ্জল সবাইকে জিজ্ঞেস করে তারা অনন্যা হোমস্টের কথা কিভাবে জানতে পারল। সবাই বলে তারা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছে। সেখানে মিতার ফটোও রয়েছে। কিঞ্জল তখন বলে 3 জনেই অনন্যা অনাথ আশ্রমে কাজ করত। এর মানে ওই আশ্রমে তারা এমন কিছু করেছে যার জন্য কেউ তাদেরকে মারতে চায়। এরপর কিঞ্জল বলে ভবানী ভবন থেকে তাকে জানানো হয় কুহেলির চিরকুটে যে পিয়াদের কথা আছে তার ছবি মনীষা সেন গোমসের খুনের জায়গাতেও থেকেও পাওয়া গেছে এবং তদন্ত করে জানা যায় পিয়া দেও অনন্যা অনাথ আশ্রমে ছিল। 15-16 বছর আগে হঠাৎ সুইসাইড করে। পুলিশ তখন জানিয়েছিল পিয়া দে অন্তঃসত্ত্বা ছিল। প্রেমিকের খোঁজ পাওয়া যায়নি। এরপর সবাই যে যার মতো নিজেদের রুমে চলে যায়। এদিকে যেই ছুরি দিয়ে কুহেলি মিত্রকে মারা হয় সেটা দামিনী একটি ব্যাগের মধ্যে রেখে দেয় এবং কুহেলি সেই চিরকুটটা দামিনী খুঁজে পায়। চিরকুট দামিনী পেয়েছে জানতে পেরে সবাই তাকেই সন্দেহ করে। তাই জিউ দামিনীর কাছে গিয়ে তাকে ধমকানোর চেষ্টা করলে দামিনী উল্টে তাকেই কথার জালে ফেলে দেয়। তখন জিউ বলে কুহেলি আর মিতা যখন কথা বলছিল সে দরজার বাইরে থেকে শুনেছে। কুহেলি মিতাকে জিজ্ঞেস করে এখানে যারা আছে এদের মধ্যে অসীমকে। শুনে দামিনী নখ কামড়াতে কামড়াতে সেখান থেকে চলে যায়। এরপর আরও খোঁজ নিয়ে জানা যায় পিয়াদে একজন মানসিক রোগী ছিল এবং প্রতিবন্ধী হবার কারণে একটু খুঁড়িয়ে হাঁটত এবং অসীম ছিল তার ভাই। কোনো এক কারণে দামিনী সবার হাঁটার ধরন খেয়াল করছিল এবং সবার সন্দেহ হয় যে তাদের মধ্যেই কেউ একজন পিয়াদের ভাই অসীম। এরপর দামিনী অনিমেষকে জিজ্ঞেস করে সে যে গল্পগুলো লিখছে তার প্লট তার নিজের মাথা থেকেই বেরিয়েছে নাকি কেউ তাকে এই গল্পগুলো শুনিয়েছে। তখন অনিমেষ নিজের ডায়েরিটা এনে দেখায় দামিনীকে, এটা বোঝানোর জন্য যে গল্পগুলো সে নিজেই লিখেছে। কিন্তু ডায়েরির পাতা উল্টোতেই অনিমেষ দেখে শেষ পৃষ্ঠায় লেখা আততায়ী হলিডে হোমের এক কর্মচারীকে বিষ প্রয়োগে হত্যা করে। অনিমেষ লেখাটা দেখে অবাক হয়ে যায়। এর পরের সিনে সবাই বসে পায়েস খাচ্ছিল। মিতা হঠাৎ পায়েস খেতে খেতে মাটিতে লুটিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই মারা যায়। দুটো খুন হতে দেখে সবাই ভয়ে আঁতকে ওঠে। জিউ সবাইকে বলে কিছুক্ষণ আগে সে দামিনীকে রান্নাঘরে পায়েসের বাটিতে কিছু করতে দেখেছে। কিছুক্ষণ পর পুলিশ আসে এবং সবাই দামিনীকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ভেতরে গিয়ে দেখে মিতার বডিটা সেখানে নেই। সবাই দৌড়ে ভেতরে এসে দেখে সত্যিই মিতার বডিটা মিসিং। তাই পুলিশ কুহেলির বডি ও দামিনীকে নিয়ে চলে যায়। মাঝরাতে সবাই যে যার ঘরে ছিল। হঠাৎ হোটেলের বাইরে থেকে মিতার কণ্ঠে গানের আওয়াজ আসছিল। সবাই রুম থেকে বেরিয়ে আসে। কিঞ্জল আওয়াজ ফলো করতে করতে জঙ্গলের ভেতরে চলে যায়। এক পর্যায়ে সামনে মিতাকে দেখতে পায়। মিতাকে দেখে কিঞ্জল রেগে নিজের বন্দুকটা বের করে, মিতার দিকে তাক করে এবং বলে তুমি কিছুতেই বেঁচে থাকতে পারো না, তোমার জন্য আমার দিদি মারা গেছে। বলে গুলি চালাতেই যাবে এমন সময় পুলিশ আর দামিনী এসে তাকে আটকে দেয়। এখন বোঝা যায় কিঞ্জলই আসল অপরাধী এবং পিয়াদের ভাই অসীম। অসীম আর পিয়াদে একসাথে অনন্যা অনাথ আশ্রমে বড় হয়, কিন্তু আশ্রমের মালিক মনীষা সেন গোমসের স্বামী তার উপর প্রতিনিয়ত অত্যাচার করে। এতে পিয়াদে অন্তঃসত্ত্বা হয়ে যায়। এই সব ঘটনা মনীষা, কুহেলি ও গীতা সবই জানত। তারা পিয়াদের মিসক্যারেজ করানোর জন্য খুব নিম্নমানের এক হসপিটালে নিয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে পিয়াদে মারা যায়। পরে পুলিশকে টাকা খাইয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়। তখন অসীম খুব ছোট ছিল, তাই কিছু করতে পারেনি এবং আশ্রম থেকে চলে যায়। এত বছর পর বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে আসে। যাই হোক, পুলিশ কিঞ্জলকে অ্যারেস্ট করে। এরপর দামিনী বলে সে একজন প্রাইভেট ডিটেকটিভ। মনীষা সেন গোমস বারে মাতাল হয়ে যখন চিরকুটটা মাটিতে ফেলে চলে যায়, দামিনী সেটা হাতে তুলে নেয়। চিরকুটের লেখা পড়ে তার সন্দেহ হয়। পরে যখন মনীষা খুন হয় তখন দামিনী ইনভেস্টিগেশন শুরু করে। অনিমেষ জিজ্ঞাসা করে তার অন্য কারোর উপর সন্দেহ না হয়ে কিঞ্জলের উপর কেন সন্দেহ হলো। দামিনী বলে তার প্রথমে সবার উপরেই সন্দেহ হয়েছিল, কিন্তু কিঞ্জল এতগুলো হিন্ট দিয়ে দেয় যে তার অন্য কাউকে সন্দেহ করার কোনো প্রয়োজনই হয়নি। প্রথমে যখন দামিনীর সাথে কিঞ্জলের দেখা হয়
দামিনী তাকে মুর্শিদাবাদের এসপি অরুণ সেনগুপ্তের ব্যাপারে জিজ্ঞেস করায় কিঞ্জল বলেছিল সে অরুণ সেনগুপ্তকে চেনে, যেখানে মুর্শিদাবাদে ওই নামে কোনো এসপি নেই। দামিনী সেটা ভালো করেই জানত। এরপর কুহেলির খুন হওয়ার সময় যখন পাওয়ার কাট হয়ে যায় তখন এমার্জেন্সি লাইটটা তাকের উপরে ছিল না, কিন্তু তাকটা এত উপরে যে কিঞ্জল আর কুনাল ছাড়া কারোর হাত সেখানে পৌঁছবে না। আবার কিঞ্জলের হাঁটার ধরন বাকিদের থেকে আলাদা। পিয়াদে জন্মগতভাবেই প্রতিবন্ধী ছিল, তাই একটু খুঁড়িয়ে হাঁটত। তাই দামিনীর মনে হয় তার ভাই অসীমেরও জিনগতভাবে এই সমস্যা থাকতে পারে, তাই সে সবার চলার ধরন লক্ষ্য করত, আর একমাত্র কিঞ্জল একটু খুঁড়িয়ে হাঁটত। দামিনী আরও বলে, কুহেলিকে মারার পর কিঞ্জল ছুরিটা জানালা দিয়ে ফেলে দেয়, ভেবেছিল সুযোগ বুঝে ছুরিটা সরিয়ে দেবে, কিন্তু তার আগেই দামিনী ছুরিটা পেয়ে যায়। এরপর দামিনী পুলিশকে ফোন করে হোমস্টেতে ডাকে, কারণ কিঞ্জল প্রথমে পুলিশকে ফোন করেইনি। পুরো সময়টা সে মিথ্যা কথা বলেছিল। তারপর দামিনী মিতা ও কুনালকে নিয়ে মিতার খুনের নাটক করে, কারণ দামিনী জানত কিঞ্জল উর্ফে অসীম ছোটবেলা থেকে মিতার যমজ বোন গীতা, মনীষা ও কুহেলিকে মারার জন্য নিজেকে তৈরি করেছে। সে গীতার চেহারার কাউকেই কখনোই সহ্য করতে পারবে না। মিতাকে সে মারার চেষ্টা করবেই। অনিমেষ আবার জিজ্ঞেস করে তার ডায়েরিতে ওই কথাটা কে লিখেছিল। দামিনী হেসে জবাব দেয়, তা না হলে কিঞ্জলের মাথায় পায়েসে বাদাম মেশানোর আইডিয়াটা কিভাবে ঢোকাতাম। পরদিন সকালে সবাই নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর এখানেই শেষ হয় প্রতিশোধের খেলা হোমস্টে মাদার্স নামক সিরিজটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।